স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তানিয়া হারুন এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলি। যাচ্ছি পুরো খবরে। জুলাই পুনর্জাগরণ ঘিরে মাতোয়ারা গোটা দেশ। মিছিল স্লোগানের রাজধানীর সব পথে মিশেছে মানিক মিয়া এভিনিউয়ে। দিনভর কয়েক পশলা বৃষ্টিও থামাতে পারেনি জনতার স্রোত। ভিন্ন ভিন্ন পরিবেশনায় মানিক মিয়া এভিনিউ পরিণত হয় সাংস্কৃতিক প্রাণকেন্দ্রে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান ঘিরে গণজাগরণের পথ আজ মিশেছে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে। ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনে রাজপথে থাকা রাজনৈতিক সব শক্তি মিলিত হলো সংসদ ভবনের সামনে। তবে বৃষ্টির বাগড়ায় অনুষ্ঠানে কিছুটা ছন্দপতন। ফ্যাসিস্টের পলায়নের ক্ষণ পালন করেছে ছাত্র জনতা। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ৩৬ জুলাই উদযাপন অনুষ্ঠানে প্রতীকী গ্যাস বেলুনের হেলিকপ্টার ওড়ানোর মাধ্যমে অনুষ্ঠান পালন করা হয়। মিছিল স্লোগানে ছিল ৩৬ জুলাই বিপ্লবের বীরত্বগাথা। তরুণরা বলছেন, জুলাই অভ্যুত্থানের মূল দাবি ছিল হত্যাকাণ্ডের বিচার, আহতদের চিকিৎসা, নিহতদের পরিবারের পুনর্বাসন। কিন্তু এই দাবিগুলো পূরণ হয়নি। আমরা সামনের দিকে আর চাই না আমাদের ভাই বোন কারো জীবন যাক। বাংলাদেশি হিসাবে সবার জন্য বিচার করব, যে সবার জন্য এক মাপকাঠিতে সব সুযোগ সুবিধাগুলো পায়। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচার বহির্ভূত কর্মকাণ্ড, সংঘবদ্ধ সন্ত্রাস বেড়েছে। রাজনৈতিক দলগুলো ঐক্য ধরে রাখতে ব্যর্থ হয়েছে, দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছে। এসব কথা বলেন আগতরা। বিগত সময়ে যারা শাসন করেছে তারা আমাদেরকে জনগণের কথা ভাবেনি, তারা তাদের দলের স্বার্থে কাজ করেছে। আমরা নতুন কিছু চাই, যারা জনগণকে নিয়ে ভাববে, জনগণের উন্নতির কথা চিন্তা করবে। স্বৈরাচার মুক্ত এবং দুর্নীতি মুক্ত দেশ হিসেবে বিশ্বের বিভিন্ন উন্নত দেশের মতো এগিয়ে যাবে, সেটি আমরা প্রত্যাশা করি। আগতরা বলছেন, ৫ আগস্ট হয়ে উঠুক মানবিক মানুষ হয়ে ওঠার অঙ্গীকারের দিন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। গণ অভ্যুত্থান যুক্তিসঙ্গত, বৈধ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সন্ধ্যায় জুলাই ঘোষণাপত্র পাঠ করতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। জানান, ২৮ দফা ঘোষণাপত্রে গণ অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে সংবিধানের তফসিলে ঘোষণাপত্র যুক্ত হবে। আর সেই সঙ্গে আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দেওয়ার কথা বলেন তিনি। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান। প্রধান উপদেষ্টার কণ্ঠে জাতির সামনে তুলে ধরা হয় ঘোষণাপত্রের আদ্যোপান্ত। বিনীত অনুরোধ করছি, তুলে ধরা হয় দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী, অগণতান্ত্রিক এবং গণবিরোধী শাসন ব্যবস্থা এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্দেশ্যে সংবিধানের অবৈধ ও অগণতান্ত্রিক পরিবর্তনের কথা। শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার কিভাবে, কেন বাংলাদেশের সকল রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে ধ্বংস করে, সেটাও উল্লেখ করা হয় ঘোষণায়। যেহেতু শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দল, ছাত্র শ্রমিক সংগঠন সহ সমাজের সর্বস্তরের জনগণ গত প্রায় ১৬ বছর যাবৎ নিরন্তর গণতান্ত্রিক সংগ্রাম করে জেল জুলুম, হামলা মামলা, গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়। ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে অদম্য ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক দল, ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, নারী ও শ্রমিক সংগঠন সমূহ সমাজের সকল স্তরের মানুষ যোগদান করে। কিভাবে বাংলাদেশে বিদেশি রাষ্ট্রের অন্যায় প্রভুত্ব, শোষণ ও খবরদারিত্বের বিরুদ্ধে এদেশের মানুষের ন্যায়সঙ্গত আন্দোলনকে বহিঃশক্তির তাবেদার আওয়ামী লীগ সরকার নিষ্ঠুর শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করে, তারও দলিল হয়ে থাকবে এই ঘোষণাপত্রটি। অবৈধভাবে ক্ষমতা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকার ৩টি প্রহসনের নির্বাচনে এদেশের মানুষকে ভোটাধিকার ও প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত করে। সেজন্য বাংলাদেশের জনগণ সুশাসন ও সুষ্ঠু নির্বাচন, ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধ, আইনের শাসন এবং অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে নিয়মতান্ত্রিক উপায়ে বিদ্যমান সংবিধান ও সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার সাধনের অভিপ্রায় ব্যক্ত করেছে এই ঘোষণাপত্রে।
বাংলাদেশের জনগণ বিগত 16 বছরের দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামকালে এবং 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানকালীন সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কর্তৃক গুম, খুন, হত্যা, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ও সকল ধরনের নির্যাতন, নিপীড়ন এবং রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধসমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করেছে। বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে আয়োজিতব্য অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা, বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত, বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে। বাংলাদেশের জনগণ জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। ছাত্র গণ অভ্যুত্থানের 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে এবং 5 আগস্ট 2024 সালে গণ অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা হলো। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা জানিয়েছে জামাত ইসলামী, এদিকে অন্যান্য দলের নেতারাও তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টা ঘোষণাপত্র পাঠ করার পর এসব প্রতিক্রিয়া জানান তারা। মনে হচ্ছে যে বিস্তৃত ইতিহাস এবং মূল বিষয়ের চেয়ে অন্যান্য কিছু বিষয় চলে এসেছে, তারপরে আমরা দেশ জাতির স্বার্থে আমরা এটাকে ওয়েলকাম করি। আমরা চেয়েছিলাম যে এই ঘোষণাপত্রটার চূড়ান্ত লগ্নে আমাদের যে অঙ্গীকার, প্রতিজ্ঞা, সেটা আরো একটু সুদৃঢ়ভাবে এটা প্রতিভাত হবে। এই ব্যাপারে আমরা খুব হতাশ, কারণ জুলাইয়ের যে আকাঙ্ক্ষা এবং চেতনা সেটা এখানে প্রতিফলিত হয়নি। সংবিধানের প্রিয়াম্বলে এটা অবস্থানের কথা ছিল, সেটা হয়নি। বাংলাদেশে আর কাউকে গণতন্ত্র হত্যা করতে দেয়া হবে না এবং এই দেশ আর কারো তাবেদার হবে না, এমনটি মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসব কথা বলেন তিনি। বলেন 5 আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার দিন। মায়ের মমতায় বাংলাদেশ গড়তে চায় বিএনপি, জানান তারেক রহমান। উত্তাল জুলাই আগস্টের পুরোটা সময় সুদূর লন্ডন থেকে দেশের গণতন্ত্রকামী মানুষকে এক সুতোয় বেঁধে রেখেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 5 আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের পরও দেশের স্বার্থে প্রতিশোধের বদলে সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি। গণতন্ত্র প্রিয় ভাই ও বোনেরা, ঐতিহাসিক 5 আগস্ট উপলক্ষে নিজের ফেসবুক পেজে লাইভে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, শেখ হাসিনা গুম, খুন আর নিপীড়নের মাধ্যমে যে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল তা ইতিহাসের সব বর্বরতাকে হার মানিয়েছে। যারা কৌশলে ফ্যাসিবাদী শাসনের সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তুলনা করতে চান, তাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, 5ই আগস্ট বাংলাদেশে যা ঘটেছে এটি শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসেও মনে হয় নজিরবিহীন। 5ই আগস্ট গণভবন ছেড়ে ফ্যাসিস্ট পালিয়েছে, সংসদ ভবন রেখে তথাকথিত সাংসদ পালিয়েছে, আদালত ছেড়ে প্রধান বিচারপতি পালিয়েছে। শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ার সুদৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন, আমরা তেমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়বাদী প্রতিটি সন্তান, প্রতিটি মানুষ নিরাপদে থাকবে। আজ এবং আগামীর প্রতিটি 5ই আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা আর মানবিক মানুষ হয়ে ওঠার অঙ্গীকারের দিন। প্রায় 14 মিনিটের বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে সব পর্যায়ে সরাসরি ভোটে নির্বাচনের বিকল্প নেই। বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদ কায়েম হবে না ইনশাআল্লাহ। কাউকে গণতন্ত্র হত্যা করার সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশকে আর কখনোই
তাবেদার রাষ্ট্রে পরিণত করতে দেওয়া হবে না ইনশাল্লাহ। আমি মনে করি এসব প্রশ্নে জাতীয় ঐক্য বহাল আছে, থাকবে ইনশাল্লাহ। তারেক রহমান বলেন, ৭১-এর শহীদদের যেমন বাংলাদেশ ভুলেনি, তেমনি ২৪-এর শহীদদেরও ভুলবে না। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ১/১১ সংখ্যা নিয়ে তথ্য উপদেষ্টার ফেসবুক পোস্টকে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনের সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বলেন, সরকারের উচিত গণতন্ত্রের স্বার্থে নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করা। শেখ হাসিনার জুলুম নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ৫ আগস্ট কাঙ্ক্ষিত বিজয় এনেছিল সর্বস্তরের জনতা। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনে কাল ঢাকা সহ সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে বিজয় র্যালি করবে বিএনপি, এমনটি জানান রুহুল কবির রিজভী। সরকারের ভেতর থেকে এই ধরনের কাণ্ডজ্ঞানহীন উক্তি করা এটা যৌক্তিক নয়। এটা তো আমরা কি বলে ফ্যাসিবাদী আমলেই শুনেছি। যখন আন্দোলন তীব্র হয় বা কিছু হয় তখন তারা ওইটাই বলতো যে ১/১১ আমরা পাচ্ছি, পদধ্বনি পাচ্ছি। শেখ হাসিনা বলেছে, ওবায়দুল কাদের বলেছে। তো আজকে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে যারা আছেন তারা এই কথা বলার অর্থ, তারা কি জনদৃষ্টিকে ডাইভার্ট করতে চান? এই সমস্ত বক্তব্য একেবারে বালক সুলভ বক্তব্য, শিশু সুলভ বক্তব্য, ইনফেন্টাইল ম্যাডনেস বলে আমি মনে করি। প্রয়োজনীয় সংস্কার শেষে জামাত একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠানে এসব কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রে গণ অভ্যুত্থানের ইচ্ছার প্রতিফলন থাকতে হবে। জুলাই সনদ নিয়ে কোনো ষড়যন্ত্র এবং কোনো দলের ইচ্ছার প্রতিফলন ঘটলে দেশের অবস্থা ভিন্ন হতে পারে। মহানগর দক্ষিণ জামাতের আমির বলেন, গণ অভ্যুত্থান শুধু একটি নির্বাচনের জন্য হয়নি, অভ্যুত্থান হয়েছিল দেশকে ফ্যাসিবাদ মুক্ত করে সুশাসন প্রতিষ্ঠার জন্য। একটি সুন্দর রাষ্ট্রীয় কাঠামো নির্মাণ করে অবাধ নিরপেক্ষ নির্বাচন, একটি সুন্দর দেশ গড়ার জন্য যা যা প্রয়োজন আমরা পরামর্শ দিয়েছি। আমরা আশা করব আজকে বিকালে যে জুলাই ডিক্লারেশন পড়ে শোনানো হবে, কিছু কিছু রহস্য সংশয় তৈরি হচ্ছে, কোন চাপে, কোন দলের চাপে যেন সব দলকে উপেক্ষা করে কোন একটি দলের ইচ্ছাকে যেন প্রতিফলিত করা না হয়। জুলাই ঘোষণাপত্র দেওয়ার দিনে এনসিপির ৫ নেতার কক্সবাজারে ঘুরতে যাওয়ার ঘটনায় আলোচনা চলছে দেশ জুড়ে। তারা যে হোটেলে উঠেছেন সেখানে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ছিলেন বলেও খবর বের হয়, তবে তা অস্বীকার করেছে হোটেল কর্তৃপক্ষ। এদিকে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের গুঞ্জনও ছড়িয়ে পড়ে, যা গুজব বলে উড়িয়ে দিয়েছেন এনসিপি নেতারা। ৫ আগস্ট বেলা 12:30 কক্সবাজারে সিপাল হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ প্রবেশ করছেন হোটেলটিতে। ঐতিহাসিক ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস। সরকারের আমন্ত্রণে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে যোগ দিতে সারা দেশ থেকে ঢাকায় এসে সমবেত হাজারো মানুষ। এমন দিনে এনসিপির নেতাদের কক্সবাজারে যাওয়া ও সেই হোটেলে পিটার হাসের অবস্থান নিয়ে গুঞ্জন, কৌতূহল তৈরি হয় জনমনে। ঐতিহাসিক এমন দিনে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের গুঞ্জন ছড়িয়ে পড়ে বিভিন্ন মাধ্যমে। বিএনপির নেতাকর্মী সহ অনেকেই অবস্থান নেন সিপাল হোটেলের সামনে, জানান নানা সন্দেহ আর অভিযোগের কথা। এনসিপি কিছু নেতৃবৃন্দ এবং বিদেশি কিছু এজেন্সির লোক এখানে এসেছে বলে আমরা তথ্য পেয়েছি। এখানে গোপন বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে, আমাদেরকে সন্দেহান করে চলেছে। তারা হঠাৎ করে এরকম একটা রক্তাক্ত দিনে তারা কেন এখানে গোপনে বৈঠকে আসবে, সেরকম আমরা সন্দেহান। এনসিপির যুগ্ম সদস্য সচিব নাসিরউদ্দিন পাটোয়ারি মোবাইল ফোনে বলেন, পিটার হাসের সঙ্গে বৈঠক নিয়ে যেসব খবর ছড়ানো হচ্ছে তার পুরোটাই গুজব। আর হোটেল কর্তৃপক্ষ জানায় তাদের আবাসনে কোনো বিদেশি অতিথি নেই। এটা সম্পূর্ণ গুজব। আমরা ঘুরতে আসছিলাম পিটার হাসের সাথে, এগুলা মানে এখানে এসে আমরা হোটেলে চেক ইন করে এরকম একটা নিউজ দেখলাম। এটা সম্পূর্ণ গুজব, এই ধরনের কোনো কিছুই না, জাস্ট আমরা ঘুরতে আসছিলাম। আমি লেফটেন্যান্ট কমান্ডার কামরুজ্জামান, চিফ সিকিউরিটি অফিসার সিপাল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা। আমাদের হোটেলে আজকে পিটার হাস তো নয়, কোনো বিদেশি অতিথি আমাদের হোটেলে নাই।
জুলাই গণঅভ্যুত্থান দিবসে এমন ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনার ঝড়। মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অবসান ঘটে আওয়ামী লীগের 15.5 বছরের ফ্যাসিবাদী শাসনের। নানা আয়োজনে সারা দেশে উদযাপিত হচ্ছে এই দিবস। বিজয় উল্লাসে মেতেছে সব শ্রেণী পেশার মানুষ। সবার চাওয়া নতুন বাংলাদেশের জাগরণ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের 5 আগস্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে আনন্দে উল্লসিত গোটা দেশ। চট্টগ্রামে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে গণ অভ্যুত্থানের বছর পূর্তি উৎসব। বহদ্দার হাট থেকে বের হয় শিবিরের বিজয় শোভাযাত্রা। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। হেফাজতে ইসলামীও শহীদদের স্মরণে দোয়া মাহফিল সহ বিজয় র্যালি বের করে। দিবসটি উপলক্ষে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর বের হয় বর্ণাঢ্য র্যালি। এছাড়া শিল্পকলা একাডেমিতে নিহতদের পরিবার ও আহতদের স্মরণে হয় আলোচনা সভা। খুলনায় বিভিন্ন কর্মসূচি পালন করছে জেলা প্রশাসন। শিববাড়ি মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া রয়েছে সংবর্ধনা, জুলাই স্মৃতিচারণ ও উন্মুক্ত আলোচনা সভা। রংপুরেও জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, বিজয় র্যালি হয়েছে। শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিজয় র্যালি করেছে ছাত্র জনতা। নানা কর্মসূচি পালন করেছে জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। বরিশাল নগরের আমতলার মোড় এলাকায় দেয়ালচিত্র, গ্রাফিতি ও সবুজায়ন কর্মসূচি পালন করা হয়েছে। শিল্পকলায় আয়োজন করা হয়েছে আলোচনা সভা, সংবর্ধনা ও জুলাই নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী। নারায়ণগঞ্জের চাষারায় আনন্দ মিছিল ও মিষ্টিমুখ কর্মসূচি পালন করেছে এনসিপি। এছাড়া সারা দেশের বিভিন্ন শহরে নানা কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা সহ বিভিন্ন সংগঠন। সবার চাওয়া অনিয়ম, দুর্নীতির ঊর্ধ্বে গিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ফ্যাসিস্টের সহযোগী শিক্ষক সহ জড়িত সবার বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন ঢাবি সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডক্টর আব্দুস সালাম। মঙ্গলবার অপরাজেয় বাংলার সামনে এক আয়োজনে এই দাবি জানান তিনি। স্বৈরাচার পতনের বর্ষপূর্তিতে এই আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল। সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাবি ট্রেজারার এম জাহাঙ্গীর আলম চৌধুরী ও সংগঠনের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কালাম সরকার। শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য দূর করতে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তারা। আমরা আশা করি গত বছরের যে আন্দোলন করেছি সেই আন্দোলনের মাধ্যমে আগামী দিনের বাংলাদেশ হতে হবে বৈষম্যহীন সমাজ। যারাই রাস্তায় নেমেছিল সেই এই সারা বাংলাদেশের সব মানুষের মালিকানায় যেন থাকে এবং সবার অধিকার যেন এখানে বাস্তবায়িত হয় সেটা কামনা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেক জায়গায় আমরা সেই বিচার এখনো দেখতে পারতেছি না। অবিলম্বে সেই বিচারের ব্যবস্থা করতে হবে। ফ্যাসিস্ট সরকারে যারা দেশের বাইরে পালিয়ে আছেন তাদেরকে দেশে এনে বিচারের ব্যবস্থা করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন করে জাতীয় সরকার গঠন করার জন্য আন্দোলন চালানোর ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার জুলাই গণ অভ্যুত্থান দিবসের জনসভায় একথা বলেন দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রাজধানী বায়তুল মোকাররম এলাকায় এই জনসভা হয়। দলের আমির বলেন, 53 বছরের শাসন ব্যবস্থায় দেশের মানুষের মুক্তি মেলেনি, তাই এখন সংস্কার করেই নির্বাচন দিতে হবে। 5 আগস্টের পরে আজকে বাংলাদেশ নতুন গড়া একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এই সুন্দর ক্ষেত্রকে যেন আমরা নষ্ট না করি, এইভাবে আমাদের সজাগ থাকতে হবে। আমরা সবাই একাকার হয়ে পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার তৈরি করে আমরা এই দেশকে সুন্দর করব। সাংবাদিকদের জন্য সুরক্ষা আইন করার পাশাপাশি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিলের দাবি জানিয়েছেন বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী। দুপুরে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে ফ্যাসিবাদী দুঃশাসন অবসানে ছাত্র জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে
সাংবাদিক সমাবেশে কথা বলেন তিনি। ডিইউজে ও বিএফইউজে আয়োজিত এই সমাবেশে তিনি বলেন, একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় স্বৈরাচার হাসিনার পতন হলে এখনো মবের নামে অরাজকতা চলছে। রাজনীতির কঠিন সময়ে সাংবাদিকদের জন্য সুরক্ষা আইন করার দাবি জানান বিএফইউজে মহাসচিব। জনগণের প্রত্যাশার বাইরে তাদের কথা ছড়াছড়ি। আপনারা যদি রাজনৈতিক নেতৃত্ব এবং রাজনৈতিক নেতৃত্বের মধ্যে নীতি নির্ধারণী পর্যায়ে দেখেন, তাহলে 1 থেকে 1.5 লোকের হাতে বাংলাদেশের 18 কোটি মানুষের জীবন জীবিকা নির্বাহ করে। গণতন্ত্র ফিরে আসবে পূর্ণরূপে। কোথায় গণতন্ত্র বলুন তো? আজকে 17টি বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারেনি, আমরা ভোট দিতে পারিনি। আমরা চেয়েছিলাম আমরা ভোট দেব জনগণের ভোটে, জনগণের প্রতিনিধি নির্বাচিত হয়। অর্থ বছরের প্রথম মাসে বড় প্রবৃদ্ধি দেখল দেশের রপ্তানি খাত। জুলাই মাসে রপ্তানি বেড়েছে প্রায় 25%। রপ্তানি হয়েছে $477 কোটি পণ্য। রপ্তানিকারক ও অর্থনীতিবিদরা বলছেন, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক এড়াতে দ্রুত পণ্য জাহাজীকরণ করায় বেড়েছে রপ্তানি আয়। তবে গোটা অর্থ বছর জুড়ে এই প্রবাহ ধরে রাখার চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করেন তারা। আরো জানাচ্ছেন রিয়াদ সুমন। গত 4 মাস ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে পাল্টা শুল্ক নিয়ে অস্থিরতা। প্রতিযোগী দেশ ভারত, চীন ও ভিয়েতনামের সঙ্গে রপ্তানির প্রতিযোগিতায় টিকে থাকার চ্যালেঞ্জের মধ্যেই রপ্তানি বাড়ল বাংলাদেশের। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হালনাগাদ পরিসংখ্যান বলছে, তৈরি পোশাক ছাড়াও চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি পণ্য, বিশেষায়িত বস্ত্র, হোম টেক্সটাইল, পাট ও পাট পণ্য, প্রকৌশল পণ্য, হিমায়িত মাছ, প্লাস্টিক পণ্যের রপ্তানি বেড়েছে। সব মিলে রপ্তানি হয়েছে $477 কোটি, যা গত বছরের জুলাইয়ের চেয়ে প্রায় 25% বেশি। রপ্তানিকারকরা বলছেন, এলসি খোলার সংকট কাটিয়ে ওঠা, রিজার্ভে গতি ফেরা এবং যুক্তরাষ্ট্রের শুল্ক বেড়ে যাওয়ার শঙ্কায় আগে ভাগে পণ্য জাহাজীকরণ করার কারণে রপ্তানি বেড়েছে। যে সমস্ত অর্ডার প্লেসড ছিল অলরেডি, যেগুলো ধরেন অগস্টে যাওয়ার কথা ছিল কিংবা সেপ্টেম্বরের মাঝামাঝি যাওয়ার কথা ছিল, সেগুলো তারা কিছুটা আগে তারা নিয়ে গেছেন। তারা শিপমেন্ট ডেট গুলো এখানে যারা সাপ্লায়ার আছে তাদের সঙ্গে বসে যতদূর সম্ভব মানে ফ্রন্ট লোডিং করার চেষ্টা করেছে। বিগত সরকারের নানা ভুল নীতির কারণে দীর্ঘ সময় ধরে অর্থনীতি চ্যালেঞ্জের মধ্যে ছিল। সেখান থেকে অন্তর্বর্তী সরকার অলিগার্ক ও সুবিধাভোগী গোষ্ঠীকে সরিয়ে দেওয়ার কারণে অর্থনীতি ও রপ্তানিতে চাঞ্চল্য ফিরেছে বলে মনে করেন এই অর্থনীতি বিশ্লেষক। তৎকালীন যারা অর্থনীতি সংক্রান্ত নীতি নির্ধারক ছিল, তাদের ভুল পলিসির কারণে একটা ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জের মধ্যে দীর্ঘ সময় ধরে ছিলাম এবং এটার একটা বড় মানে ভিকটিম ছিল আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, আমাদের এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি। সেটা থেকে গত অক্টোবর নভেম্বর থেকে ধীরে ধীরে আমরা টার্ন অ্যারাউন্ড করছি। তবে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের নানা চ্যালেঞ্জও মোকাবেলা করতে হয়েছে বলে মন্তব্য করেন অর্থনীতিবিদরা। রপ্তানির এই সক্ষমতা ধরে রাখাকেও চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা। জুলাইতে এই এক্সপোর্টের এত বড় ধারাটা আমার মনে হয় সেই উদ্বেগ উৎকণ্ঠার কনটেক্সটে কিছুটা স্বস্তি এবং কনফিডেন্স আনতে সহায়তা করবে। এদিকে ভারত ও চীনের চেয়ে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কম হওয়ায় সুবিধাজনক অবস্থায় রয়েছে বাংলাদেশ। এতে চীন ও ভারতের ব্যবসার একটি অংশ বাংলাদেশে আসবে এমন আশা ব্যবসায়ীদের। সব মিলিয়ে আগামী দিনে ভালো ব্যবসা ও রপ্তানির আশা উদ্যোক্তা ও বিশ্লেষকদের। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাগারে থাকার 2 বছর পূর্তি হলো মঙ্গলবার। দিনটিতে তার মুক্তির দাবিতে রাজপথে নামার ডাক দিয়েছে তার দল তেহরিকে ইনসাফ বা পিটিআই। সরকার উৎখাত না করা পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দিয়েছে দলটি। এদিকে রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে 144 ধারা জারি করেছে প্রশাসন। সব ধরনের সমাবেশ, অবস্থান ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। একসঙ্গে 4 জনের বেশি ব্যক্তির সমাগমও নিষিদ্ধ হয়েছে। আগামী 10 আগস্ট পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে আগামীকাল দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব 19 দলের বিপক্ষে মাঠে নামবে যুবা টাইগাররা। হারারেতে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় দুপুর 1:15টায়। গত 25 জুলাই থেকে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে এই সিরিজ চলছে। আসলে তৃতীয় দফায় টাইগারদের প্রতিপক্ষ প্রোটিয়া যুবারা। টুর্নামেন্টে আগে 2 বার মুখোমুখি হয়েছে 2 দল, জয় 1টি করে। অংশ নেয়া 3 দল একে অপরের সঙ্গে 3 বার করে মুখোমুখি হচ্ছে এই সিরিজে।
নিউজ 24 সংবাদ এখন এই পর্যন্তই। দর্শক, দেশে করোনা ভাইরাস ও বিভিন্ন সংক্রমণের হার বেড়েছে। সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন সেফনিল ফেস মাস্ক। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।